আজকে ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা দিল্লির একটা ঘটনা। ১৯৮৮ সাল দিল্লির মঙ্গলপুরি নামের এরিয়াতে সবজি মান্ডি নামের একটা জায়গা আছে, যেখানে ছোট বড় বিভিন্ন ব্যবসায়ীরা সবজির ব্যবসা করে। সেই রকমই একজন সবজি ব্যবসায়ী, একজন মহিলা, নাম মীরা, বিধবা মহিলা, একমাত্র ছেলে রোহন, রোহন শর্মা। তাকে সে একাই খেটে সবজি বিক্রি করে বড় করছে। পরস্পর পরস্পরকে খুব ভালোবাসে। তো ঘটনার দিন ডিসেম্বর মাস, বিকেল বেলায় 4:30 সময় মা সবজি বিক্রি করছে বাজারে বসে। ছেলে স্কুল থেকে ফিরে মায়ের কাছে আসে। পিঠে তখনও স্কুল ব্যাগ রয়েছে। সে বলে, কালকে আমাদের স্কুলে একটা ড্রয়িং কম্পিটিশন আছে, তার জন্য একটা ড্রয়িং সিট আর কিছু কালার কিনতে হবে। মায়ের কাছে সে টাকাটা চেয়েছিল। বাচ্চাটার বয়স ছিল 13 বছর। 88 সালে 13 বছরের বাচ্চা মায়ের কাছে টাকা চেয়ে চলে যায় রং আর পেপার কিনতে। মায়ের কাছে টাকা চাইতে তার একটু ইতস্তত বোধ করতো সে। তার মনে হতো মা এত কষ্ট করে টাকা পয়সা রোজগার করে, আর স্কুলের বিভিন্ন কাজে বা অন্যান্য কখনো খাবার কেনার জন্য তাকে মায়ের কাছে হাত পাততে হয়, টাকা চাইতে হয়। মা কিন্তু খুব খুশির সঙ্গেই টাকাটা দিয়েছিল। তাও সে মায়ের দিকে তাকিয়ে বলেছিল, আর কয়েকদিন, কিছুদিন পরেই কিন্তু আমি বড় হয়ে গিয়ে আমি তোমাকে টাকা দেবো। মা খুশি হয়েছিল। খুশি হয়ে তার হাতে টাকাটা বাড়িয়ে দিয়ে বলেছিল, শীতকাল খুব তাড়াতাড়ি কিন্তু অন্ধকার হয়ে যাবে, বেশি দেরি করিস না, তাড়াতাড়ি নিজের জিনিসপত্র কিনে নিয়ে চলে আসিস। ছেলে একটু এগিয়ে গেছিল, আবার পিছিয়ে মায়ের কাছে এসে বলেছিল, সেই জিনিসগুলো কিনবো, সেই সঙ্গে তোমার একটা খুব প্রিয় জিনিস সেটাও কিনে আনবো। মা হেসেছিল। মা বুঝেছিল ছেলে তার জন্য অরেঞ্জ টফি, ছোট ছোট টফি এখনো মাঝে মধ্যে দেখা যায়, যেটা সেই সময় সবাই খুব ভালোবেসে খেত। কমলা লেবুর কোয়ার মতো দেখতে কিছু টফি। তো বাচ্চা চলে গেছিল। কিছু সময় কেটেছিল। মা কিন্তু সবজি বিক্রির কাজে ব্যস্ত। সন্ধে হয়, সন্ধ্যের পরে রাত হয়। মা কিন্তু বারবার সেই রাস্তার দিকে তাকাচ্ছে যেদিকে তার ছেলে চলে গেছিল ছুটতে ছুটতে। এবার তাড়াতাড়ি নিজের কাজ শেষ করে খালি পায়ে ছুটে সেই দোকানের দিকে যায় যেদিকে তার ছেলে গেছিল, বা তার ছেলে যে দোকানটা থেকে এই সমস্ত জিনিসপত্র কিনতো। সেখানে গিয়ে জিজ্ঞেস করে যে, আমার ছেলে রোহন কি এসেছিল? তো সেই দোকানদার ভদ্রলোক বলে, রোহন তো সেই বিকেল বেলায় এসেছিল, আসার পরে সে চলে গেছিল। এবার পাশের দোকানদারকে জিজ্ঞেস করে যে, তোমরা রোহনকে দেখেছো? একজন বলেছিল যে, আমার দোকানে এক বৃদ্ধা মহিলা কিছু জিনিসপত্র কিনেছিল, দুটো ব্যাগ ভর্তি করে জিনিস কিনেছিল। সে সেই জিনিসগুলো একা নিয়ে যেতে পারছিল না। রোহনকে বলেছিল যে, তোমার রংটা আর কাগজটা আমাকে দাও, আমি ধরছি, প্লিজ আমার গাড়ি পর্যন্ত তুমি আমার এই ব্যাগ দুটো পৌঁছে দাও। রোহনের বয়স 13, আগেই বলেছি। রোহনেরও ব্যাগ দুটো খুব ভারী লাগছিল, কিন্তু যেহেতু বৃদ্ধা মহিলা তাকে হেল্প চেয়েছিল, রোহন সেই ব্যাগ দুটোকে নিয়ে একটা গলির দিকে এগিয়ে গেছিল। যেই গলিটা ওই ভদ্রলোক দোকানদার দেখিয়ে দিয়েছিল, যে ওই দিকে বৃদ্ধা মহিলার সাথে তোমার ছেলে চলে গেছিল। এর আগে আরো একটা কথা বলে রাখি, রোহান খুব ভালো ছেলে। পুরো সবজি মান্ডিতে যেখানে তার মা সবজি বিক্রি করতো, সবাই রোহানকে খুব পছন্দ করতো। কারণ রোহান কারোর কোনো কাজে না বলতো না, সব সময় নিজের সাধ্য মতো সবাইকে হেল্প করার চেষ্টা করতো। সবাই রোহনের মাকে বলতো যে, তোমার খুব ভাগ্য ভালো যে তোমার কাছে এত ভালো একটা ছেলে আছে। তোমার দুঃখ কষ্টের দিন এবার শেষ হচ্ছে। তোমার ছেলের বয়স 13, আর কয়েকদিনের মধ্যেই সে বড় হয়ে যাবে। তারপর তুমি আরাম করবে, আর তোমার ছেলে রোহন কাজ করবে। মা কিন্তু গর্ববোধ করতো, খুব খুশি হতো। আর মা যখন শুনেছিল যে তার রোহন দুই হাতে ব্যাগ নিয়ে এক বৃদ্ধা মহিলাকে এগিয়ে দিতে গেছিল ওই গলির দিকে, তো মহিলা ছুটতে ছুটতে সেই গলির দিকে চলে যায়। গলির কাছে সে একটু এগিয়ে যেতেই তার চোখ পড়েছিল একটা কাগজের ঠোঙা। সেই ঠোঙাটা খুলে সে দেখেছিল যে তার ভেতরে সেই অরেঞ্জ টফি, যেটা তার ছেলে
মায়ের জন্য আনবো বলে চলে গেছিল। রোহানের মা এবার রাস্তায় বসে মাথা নিচু করে কাঁদতে শুরু করে সেই প্যাকেটটা হাতে নিয়ে। সে বুঝতে পারে তার ছেলের সাথে কোনো না কোনো একটা অঘটন অবশ্যই ঘটেছে। তাই জন্য মায়ের প্রিয় টফি ছেলের হাত থেকে পড়ে গেছে। জায়গাটা, গলিটা খুব নির্জন গলি। সবাইকে ডেকে ডেকে সে জিজ্ঞেস করেছিল যে কেউ তার ছেলেকে দেখেছে কিনা। সবাই একই কথা বলেছিল, কেউ তার ছেলেকে কোথাও দেখেনি। ওই গরিব মা খালি পায়ে পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছেছিল। পুলিশ বলেছিল, তোমাদের মতো লোকজনের বাচ্চারা যখন তখন যেখানে খুশি চলে যায়, তুমি চিন্তা করো না, 2-4 দিনের মধ্যেই ছেলে ঘুরে চলে আসবে। আর তাকে বলেছিল এখন তুমি চুপচাপ থাকো। ওই সময় দিল্লিতে সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপের একটা প্রস্তুতি চলছিল। বিভিন্ন দেশের প্রতিযোগীরা দিল্লিতে আসছিল। স্টেডিয়ামকে সুন্দরভাবে সাজানো হচ্ছিল। সব পুলিশ, সব প্রশাসনের বিভিন্ন কর্মীরা ওই ব্যাপারেই ব্যস্ত ছিল। পুলিশ স্টেশন থেকে বোঝাই যায়, মা বুঝতে পারে সে যেহেতু গরিব, তার ছেলেকে খোঁজার কোনো চেষ্টা করা হবে না। সত্যিই চেষ্টা করা হয়নি। বারবার মা পুলিশ স্টেশনে যায়, কিন্তু তাকে একই কথা বলে ফিরিয়ে দেওয়া হয় যে তোমাদের মতো বাড়ির ছেলেরা এই রকমই করে। মা বাবাকে কিচ্ছু না বলে চলে যায়, হঠাৎ আবার কোনোদিন ফিরে আসবে। খোঁজার কোনো দরকার নেই। কয়েকদিনের মধ্যেই সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। চারিদিকে ফটকার আওয়াজ, আলোয় ঝলমল করছে পুরো শহর দিল্লি। কোনো আওয়াজ মায়ের ভালো লাগছে না। মায়ের মনে হচ্ছে তার বাচ্চা কোথাও একটা কাঁদছে, কোথাও একটা চিৎকার করছে, তাকে ডাকছে, কিন্তু সে শুনতে পাচ্ছে না। এইভাবে বেশ কয়েকটা দিন কাটে। তখনও কিন্তু মাঝে মধ্যেই সে কাজ বন্ধ করে কোনো না কোনো জায়গায় গিয়ে ছেলেকে খোঁজার চেষ্টা করছে। সে নিজের সবজি বিক্রির কাজ বন্ধ করে দেয়। তারপরে শুরু করে বিভিন্ন জায়গায় গিয়ে মজদুরি করার কাজ। মজদুরি করতো, একটু টাকা জমা হলেই সে ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে নিজের ছেলেকে খুঁজেছিল। প্রত্যেকটা রেলওয়ে স্টেশন, যেখানে যেখানে খোঁজ পেয়েছিল, সেই অনাথ আশ্রমে গিয়ে নিজের ছেলেকে খুঁজেছিল। কোথাও খুঁজে পায়নি। নিজের কম টাকা দিয়েই সে ছেলের নামের, ছেলের ফটো দিয়ে পোস্টার তৈরি করে দিল্লির বিভিন্ন এলাকায় নিজে হাতে গিয়ে সাটিয়েছিল। এই ঘটনার পর থেকে মায়ের গলায় সবসময় টাঙানো থাকতো ছেলের ফটোওয়ালা একটা পোস্টার। তাতে লেখা ছিল, এই চেহারার কোনো ছেলেকে দেখতে পেলে প্লিজ আমাকে বলুন, কোথায় দেখেছেন, যদি মনে থাকে আমাকে বলার চেষ্টা করুন। এইভাবে ছেলেকে খুঁজতে খুঁজতে একটা একটা করে 9টা বছর কেটে গেছে। 1997 শীতকালের সকালবেলা, 4 ডিসেম্বর, মা ইয়েলো লাইন মেট্রোতে করে কোথাও একটা যাচ্ছে। চুপচাপ বসে জানলার দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে। হঠাৎ করে একটা ভিখারি, দুটো পা নেই, সে যেমন আমরা দেখেই থাকি ট্রেনে, কোনো রকমে লেদারের একটা আসনে বসে সে হাত ঘষে ঘষে এগিয়ে আসে। সে মুখে কিছু বলছিল না, মাথা নিচু করে আছে। একটা ল্যামিনেট করা কাগজ সবার কোলের উপর রাখছিল। তাতে লেখা ছিল যে সে অনাথ, সে কিছু আর্থিক সাহায্য চাইছে, কারণ সে নিজের পায়ে দাঁড়াতে পারে না, সে কোনো কাজ নিজের জন্য করতেও পারে না। সব লোকজন তার দিকে টাকা যে যতটা সম্ভব পারছিল এগিয়ে দিচ্ছিল, কিন্তু সিটের কোণের দিকে বসা রোহানের মা ল্যামিনেট করা ওই কাগজটার দিকে দেখছিল না। সে এক দৃষ্টিতে ওই ছেলেটার ঘাড়ের দিকে তাকাচ্ছিল। ঘাড়ে ছিল লাল রঙের একটা বার্থ মার্ক। ঠিক ওই রকম দাগ রোহানের কাঁধেও ছিল। সেই জন্য রোহানের মা ওই ছেলেটার মাথায় হাত দিয়ে বলে যে, তুমি কি রোহান, তুমি কি আমার রোহান? সেই ছেলেটা একদম মাথা উঁচু করে সেই মহিলার দিকে তাকায়নি। সে মাথা নিচু করেই বলেছিল, প্লিজ আত্মীয়তা পাতাবেন না, লোকজন দেখছে। এবার ওই মহিলা অন্যদিকে তাকিয়ে দেখেছিল যে দুজন জ্যাকেট পরা লোক তাদের দিকেই তাকিয়ে আছে। মায়ের বুঝতে বাকি ছিল না যে
এক্ষুনি এই ছেলেটাকে চিনি বললে প্রবলেম আছে। মা চুপ করে গেছিল। একটু পরেই কিন্তু সে খেয়াল রাখছিল ছেলেটা কোন দিকে যাচ্ছে। একটা সময় ছেলেটা যখন ট্রেন থেকে নেমেছিল, সেই মাও কিন্তু ট্রেন থেকে নেমে আড়াল থেকে লক্ষ্য করছিল। একটা সময় মা খেয়াল করে যে আরো কিছু ওই ধরনের ছেলে মেয়ে একসাথে একটা ভ্যানে তোলা হয় তাদেরকে। বেশিরভাগ ছেলে মেয়ে হুইল চেয়ারে ছিল। তাদেরকে একটা গাড়িতে তোলা হয়, একজন ড্রাইভার আর ওই কালো জ্যাকেট পরা দুজন লোক ওই গাড়িতে উঠে গাড়িটা চলে যায়। একদিন ওইভাবে দেখার পর মা কিন্তু ওই গাড়িটাকে ফলো করতে শুরু করে। ফলো করতে করতে মা বুঝতে পারে যে ওই গাড়িটা ওখলা নামের একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে বেরিয়ে আসে। সেই এরিয়াতে মা যায় কাজ খোঁজে। ওই রকম ছোটখাটো মজদুরির কাজ, কারোর বাড়িতে বাগান পরিষ্কারের কাজ ইত্যাদি পেলে সে করা শুরু করে আর নজর রাখতে শুরু করে ওই ভ্যানটার উপর। ধীরে ধীরে একটা সময় মা কিন্তু ঠিক ওই গাড়িটা যেখান থেকে বেরিয়ে আসে সেই বাড়িটার কাছে গিয়ে পৌঁছেছিল। আসলে ওটা একটা বাড়ি নয়, ওটা ছিল একটা পুরনো গোডাউন। আশেপাশের চায়ের দোকানে দাঁড়িয়ে তার মা কথা বলতো, চা খেত, কখনো বা চায়ের দোকানের বাসন ইত্যাদি মেজে দিত। আর আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজনকে প্রশ্ন করতো, এই যে পুরনো গোডাউনটা, কি থাকে এখানে? এখান থেকে মাঝে মাঝেই দেখি লোকজন গাড়িতে করে বেরিয়ে যাচ্ছে, আবার সারাদিনের পরে গাড়িতে ফিরে আসছে। লোকজন ঠিকঠাক কেউ উত্তর দিত না। তবে এটুকু বুঝতে বাকি ছিল না রোহানের মায়ের, যে ওখানে একটা অবৈধ ব্যবসা চলছে। অবৈধ ব্যবসা বলতে ছোট বড় বিভিন্ন বয়সে বাচ্চাদেরকে কিডন্যাপ করে বাড়ি থেকে আলাদা করে নিয়ে এসে ওখানে রাখা হয়েছে। সবাইকে ভিক্ষা চাওয়ার কাজে লাগানো হয়েছে। বাচ্চাদের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে দেওয়া হয়েছে। আর এই সব বাচ্চাদেরকে খাটিয়ে এদের কাছ থেকে ভিক্ষা করিয়ে ইনকাম করাই কোনো একটা গ্যাংয়ের কাজ। ধীরে ধীরে মা প্রচুর ইনফরমেশন কালেক্ট করে, অনেক অডিও তৈরি করে। তারপর এক সময় সে গিয়ে পৌঁছেছিল পুলিশ স্টেশনে। পুলিশকে পুরো ব্যাপারটা বলে। বারবার কিন্তু পুলিশকে বোঝাতে হয়, কারণ পুলিশ আগেই বলেছি গরিবের কথায় সহজে কাজ করে না। কিন্তু সেই সময় কোনো একজন ইন্সপেক্টর ছিলেন যার দয়া হয়েছিল এই মায়ের ওপর, কারণ মা বারবার এই একই কমপ্লেন গিয়ে করছিল। মাকে সঙ্গে নিয়ে পুলিশ গাড়ি এসেছিল ওখলা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার গোডাউনের সামনে। চারিদিকটা ঘিরে ফেলেছিল পুলিশ টিম। তারপর গোডাউনের ভেতরে ঢুকেছিল পুলিশ টিম। প্রথমে গিয়ে দেখেছিল যে ভেতরে একটা চার্ট টাঙানো রয়েছে। বাচ্চাদের প্রতিদিনের টার্গেট বলে দেওয়া হয়েছে, কতটা ইনকাম করে আনতে হবে, কতটার কম ইনকাম করলে কি কি শাস্তি হবে। ওই যে চার্টটা টাঙানো ছিল, সেই চার্টটা দেখেই পুলিশের আর কোনো সন্দেহ ছিল না। এর আগেও কিন্তু দিল্লির বিভিন্ন এরিয়াতে এই ধরনের ঘটনা ঘটেছিল। হঠাৎ হঠাৎ বাচ্চারা হারিয়ে গেছিল, কিন্তু পুলিশ কোনোভাবেই তাদেরকে খুঁজে পায়নি। ওই এরিয়াতে গিয়ে পুলিশ একটা গ্যাংকে অ্যারেস্ট করেছিল। সেই গ্যাংয়ের যে হেড ছিল তার নাম ছিল রানা সিং। সে রাজস্থানের বাসিন্দা, কিন্তু বহু বছর ধরে দিল্লিতে ওই ব্যবসা চালাচ্ছিল। তারপরে সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। যে বাচ্চাগুলোকে ওখানে পাওয়া গেছিল, কিছু কিছু বাচ্চা যাদের নিজের ঠিকানা মনে ছিল তাদেরকে তাদের বাড়ির লোকজনের কাছে পৌঁছে দেওয়া হয়। আর যে ছোট ছোট বাচ্চা যাদের হয়তো কিচ্ছু মনে নেই, তাদেরকে অনাথালয়ে, যেখানে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল, সেখানে পাঠানো হয়। রোহনকে পুলিশ প্রথমে তাকে কিছুদিন হসপিটালে রেখে কিছুটা সুস্থ করা হয়। তারপর তার বয়ান নেওয়া হয়। বয়ান অনুসারে সে যে ঘটনাটা বলেছিল সেটা হচ্ছে 88 সালের সেই সন্ধেবেলায় সেই মহিলার ব্যাগ পৌঁছে দেওয়ার জন্য সে একটা নির্জন গলিতে ঢুকেছিল। মহিলা তাকে গল্প করেছিল যে মহিলার নাতি আছে, একদম রোহানের বয়সী। মহিলা তার জন্য কিছু খাবার দাবার কিনেছে, কিন্তু সে একা একা নিয়ে যেতে পারছিল না, রোহান হেল্প করেছে।
সেই গলিতে ঢোকার পরে রোহান দেখেছিল একটা পুরনো মারুতি ভ্যান দাঁড়িয়ে আছে। মহিলা বলেছিল, ওই তো ওই গাড়িতে রয়েছে আমার ড্রাইভার, তুমি ওই গাড়িতে আমার ব্যাগ দুটো তুলে দিলেই হবে। রোহান কিন্তু পরিষ্কার মনে চলে গেছিল ওই গাড়িটার কাছে। গাড়িটার কাছে গিয়ে দরজা খুলে গেছিল। রোহান যেই ব্যাগটা রাখছিল সেই সময় সে দেখে গাড়ির ভেতরে তিনজন রয়েছে, একজন ড্রাইভার, ড্রাইভার ছাড়া আরো দুজন রয়েছে। তারা দুজন জোর করে রোহানকে টেনে তুলে নিয়েছিল ওই গাড়িতে। রোহান ওই বৃদ্ধার দিকে যখন তাকিয়ে দেখেছিল তখন দেখেছিল বৃদ্ধার অন্য রূপ। বৃদ্ধা রোহানকে বলেছিল, ভাই তুমি এদের সাথে যাও, আমি আর যাব না। তখন রোহান বুঝেছিল যে ওই বৃদ্ধা এদেরই দলের লোক। আর ওই সময় টানাটানি করতে গিয়ে তার হাত থেকে মায়ের জন্য কেনা অরেঞ্জ টফিটা নিচে পড়ে গেছিল। রোহানকে নিয়ে চলে যাওয়া হয় ওই ওখলা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার যে গোডাউন, সেখানে। গোডাউনের আন্ডারগ্রাউন্ডে একটা গোডাউন ছিল, সেখানে সমস্ত বাচ্চাদেরকে রাখা হতো। অন্যদিকে রোহানের ঘুমিয়ে ঘুমিয়ে টাইম কাটছিল। রোহান বুঝতেই পারছিল না কেন তার এত ঘুম পাচ্ছে। পরে বড় হয়ে রোহানের মনে হয়েছিল যে তাকে ঘুমানোর জন্য কোনো ইঞ্জেকশন হয়তো দেওয়া হচ্ছিল। তারপরে রোহানের যখন একটু ঠিকঠাক জ্ঞান ফেরে তখন তার মায়ের কথা মনে পড়ে। সে সেই রাত্রেই পালাতে চাইছিল। পালাবার জন্য সে চুপি চুপি একটা উঁচু পাঁচিল সেটা পার করে পালাবার চেষ্টা করেছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে ধরা পড়েছিল। ধরা পড়ার পর তাদের ওই গ্যাংটার যে হেড, মানে রানা সিং, তার কাছে নিয়ে যাওয়া হয়েছিল। রানা নিজের লোকজনকে বলেছিল যে এর পা আছে বলেই এ কিন্তু পালাবার চেষ্টা করছে, এর পা দুটো না থাকলে কিন্তু ভিক্ষাও পাবে বেশি আর পালাবার চেষ্টা করতে পারবে না। তারপরে কোনো অজ্ঞান করা অবস্থায় নয়, নর্মাল জাগা অবস্থায় তার পা দুটোকে কেটে ফেলা হয়েছিল। তারপরে সামান্য কিছু ব্যথার ওষুধ দিয়ে বেশ কিছুদিন সে ওইভাবে অসুস্থ হয়েই পড়েছিল। তারপর তাকে এই কাজে নামিয়ে দেওয়া হয়েছিল, কখনো মেট্রোতে, কখনো অন্য কোথাও, কখনো দিল্লি ছেড়ে অন্য কোথাও। সেখানে গিয়ে তাকে রোজগার করে আনতে হতো। তারপর থেকে সে আর অন্য কোনো কথা কোনোদিন মনে করেনি, পালাবার কথা মনেও ভাবেনি। কারণ সেই রাতে পা কেটে যাওয়ার ওই ব্যথাটা সে কোনোদিন ভুলতে পারেনি। তারপরে ইয়েলো লাইন মেট্রোতে যেদিন তার মা তার মাথায় হাত রেখে জিজ্ঞেস করেছিল, তুই রোহান? বহু বছর পরে সে নিজের নামটা শুনতে পেয়েছিল। নিজের নামটা শুনে সে বুঝেছিল এটাই তার মা, কিন্তু সে চেয়েও মায়ের মুখের দিকে তাকাতে পারেনি। শেষ পর্যন্ত মা আর ছেলের দেখা হয়ে গেছিল। মা রোহানকে বুকে জড়িয়ে ধরে আদর করেছিল। মা রোহানকে বলেছিল যে, বেটা তুই আমাকে ক্ষমা করে দিস, কারণ আমি তোকে খুঁজে বের করতে অনেক লম্বা সময় লাগিয়েছি, যার জন্য তোকে এত কষ্ট পেতে হয়েছে। তুই চিন্তা করিস না, তুই ভয় পাস না, গ্যাংটা ধরা পড়ে গেছে। অনেক ছোট ছোট বাচ্চাকে হয়তো এইভাবে আর জীবন নষ্ট করতে হবে না। তারপরে বেশ কিছু সময় পর্যন্ত রোহানের চিকিৎসা চলে। মা কিন্তু সব সময় রোহানের সঙ্গ দিয়েছিল। পরবর্তীকালে রোহানকে কাঠের দুটো পা লাগিয়ে দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে। রোহানের মা একটা পুরস্কারও পেয়েছিল এই ধরনের একটা গ্যাংকে ধরিয়ে দেওয়ার জন্য। নকল দুটো পা নিয়ে আবারও রোহান নিজের স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করেছিল। সঙ্গে ছিল মা। তবে রোহান সত্যি সত্যি কি আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে? কি মনে হয় আপনাদের? এই সঙ্গে আরো একটা কথা বলে রাখি, রানা সিংকে 25 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। সঙ্গে ওই গ্যাংয়ে আরো যে সমস্ত লোক ছিল তাদের কাউকে 14, কাউকে 7, কাউকে 3 এই ধরনের সাজা দেওয়া হয়েছিল। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের এই ঘটনার পর একটা কথা বলতে খুব ইচ্ছা করছে, আমাদের মা, মায়ের মতো কিন্তু আর কেউ হয় না, তাই না?